হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার, বাজে এখন সকাল 6:30। তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। পুরো ব্লগটা জুড়ে সাথে থাকো। আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এখন নতুন একটা কাজ হয়েছে, জানলার পর্দা সরিয়ে বাইরের ওয়েদারটা দেখা। কারণ এখানে কন্টিনিউয়াসলি সেই আষাঢ় মাস থেকে যে হারে বৃষ্টি শুরু হয়েছে, ঘুম থেকে উঠেই দেখি আকাশের মুখ ভার। আবার কোনো দিন সৌভাগ্যক্রমে যদি একটু রোদও দেখা মেলে, কিন্তু বেলা গড়ানোর সাথে সাথে আবার সেই আকাশের মুখ ভার হয়ে যায়, আর অঝরে বৃষ্টি তো তার সাথে রয়েছেই। তো সেই জন্য সকালে উঠেই আগে পর্দা সরিয়ে দেখে নিলাম বাইরের ওয়েদারটা কীরকম আছে। আজকে তাহলে একটুখানি কিছু কাচা ধোয়া করে দিতে পারবো, কিন্তু সেটার সম্ভাবনা নেই, কারণ বাইরের ওয়েদারটা পুরোপুরি গ্লুমি। মানে একদম সেই মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে, এরকমই ওয়েদার লাগছে। তো যাই হোক, কিছুক্ষণ বসে থেকে তোমাদেরকে তো আগের ব্লগেই বলছিলাম যে আমি ঘুম থেকে উঠে না সঙ্গে সঙ্গে বিছানা থেকে আর কি নামতে পারি না। কিছুক্ষণ বসে একটু মানে ঘুমটা কাটানোর সময় দিই, তারপরে বিছানা থেকে নামি এবং বিছানা গুছিয়ে একেবারে মানে বাসি ঘরটা ঝাড় দিয়ে তারপরে ফ্রেশ হই। মানে হাতে যেটুকু বাসি কাজ থাকে সেটুকু কমপ্লিট করে তারপরেই ফ্রেশ হয়ে নিই। তো দেখো সেই মতনই বিছানাটা গুছিয়ে নিলাম। তারপরে এই তো এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে চলে যাব এখন ফ্রেশ হতে। অন্যান্য দিনের তুলনায় আজকে সকালে চাপটা একটু কমই, তার কারণ হাজব্যান্ডের জিম বন্ধ থাকে বৃহস্পতিবার সকালবেলা। মানে বৃহস্পতিবার পুরো দিনই আর কি জিম বন্ধ, তো বৃহস্পতিবার সকালে ওকে আর জিমে যেতে হয় না, যার জন্য কি ওর যে ডিউটিগুলো থাকে সেই ডিউটিগুলো ওই কমপ্লিট করে ফেলে, যার ফলে আমি ঘরের দিকটা আর কি সময় বেশি দিতে পারি। আর যেহেতু নিচের কাজগুলো এক্সট্রা করতে হয়, সেই জন্য আর একটু তাড়াতাড়ি উঠতে হয়, কিন্তু আজকে একটু লেট করে উঠলাম, কোনো অসুবিধা হবে না তাতে। দেখো তারপরে ফ্রেশ হয়ে চলে আসলাম এবার কিচেনে, এসে রান্না বসিয়ে দেব। আমার তো রান্নাবান্নাই প্রথম কাজ। সকালবেলা ঘুম থেকে উঠেই টুকটাক একটু বাসি কাজকর্ম সারি, সেরে নিয়ে রান্নাবান্না বসিয়ে দিই। তো রান্না বসাবো তার আগে কিচেনটা একটুখানি ভালো করে ক্লিন করে নিচ্ছি। রাতের বেলা যতই ক্লিন করে রাখি না কেন, সকালবেলা একটুখানি একটা কাপড় দিয়ে ভালো করে মুছে না নিলে না ঠিক ভালো লাগে না। যতই হোক সারাদিনে রান্নাবান্না এই কিচেন থেকেই হবে, তো পরিষ্কার পরিচ্ছন্নতাটা অবশ্যই ম্যাটার করে। তাই জন্য মানে কিচেন কাউন্টার টপ, গ্যাস, ওভেন, ডাইনিং টেবিল সবই ভালো করে মুছে নিই। আর বাসি বা সাজো এরকম একটা ব্যাপারও থাকে, তো বাসি রান্নাঘরে রান্না করাটাও উচিত না। তো সেই জিনিসটা যাতে না থাকে তাই জন্য ভালো করে একটু মুছে নিলাম। আর তারপরে ভাত বসিয়ে এখানে দেখো আজকে করব কুমড়ো শাক দিয়ে মটর ডাল। মানে আগের দিনের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, মানে দুটো ব্লগ আগেই শেয়ার করেছিলাম যে মা বাড়ির থেকে কুমড়ো শাক পাঠিয়েছে। তো অনেকটাই শাক পাঠিয়েছিল, তো ভেবেছিলাম কি যে কিছুটা দিয়ে ডাল বানাবো, তো সেই মতনই আর কি রেখে দিয়েছিলাম। তো সেটাই আর কি দেখো একটু গরম জলে মানে একটুখানি ভাপিয়ে নিলাম। এখন বর্ষাকালে শাক পাতা তো একটুখানি ভালোভাবে পরিষ্কার করাটাই ভালো। তো একটু কিছুক্ষণ মানে ওই 1-2 মিনিট মতন একটুখানি গরম জলে ভাপিয়ে নিয়ে ডালের সাথে প্রেশার কুকারে আর কি একটা সিটি হতে দিলাম। আর এই যাত্রায় হাজব্যান্ড যে ডালটা এনেছে, মটর ডালটা খুবই বাজে। এর আগেও একদিন মটর ডাল রান্না করেছিলাম, ঠিক ওরকমই মানে প্রায় 15টার ওপরে সিটি দিয়েছি, তবুও ডাল আর সেদ্ধ হয় না। তো কি করব, আর কত সিটি দেওয়া যায়, তো যেমন ছিল ওরকমভাবেই ডালটাকে আর কি নামিয়ে ফেলেছি। শাক দেওয়ার আগেও 10টা মতো সিটি দিয়েছি, শাক দেওয়ার পরে একটা সিটি দিয়েছি, তাও দেখছি ডাল গলছে না। তারপরে আরও 4টে সিটি দিলাম, তাও ডাল গলছে না। শাক গলে একদম ভর্তা হয়ে গেছে, কিন্তু ডাল আর কিছুতেই গলছে না। তো যাই হোক, আর কি করা যাবে, তো ওইভাবেই রেখে দিলাম। মানে হাত দিয়ে টিপলে দেখছি ডালটা গলে গেছে, কিন্তু এমনি হাতা দিয়ে ম্যাশ করলে পরে ডালটা গলছে না। তো আর কিছু করার নেই, এইভাবেই রান্নাটা করে ফেললাম। খেতে ভীষণ ভালো হয়েছিল, এই ডালটা খেতে ভীষণ ভালো হয়, কিন্তু ডালটা গলে গেলে না বেশ সুন্দর একটা থকথকে বা ঘন ব্যাপারটা সেটা হতো, বাট সেটা হয়নি, একদম পাতলা ঝোল হয়েছে। তো যাই হোক, দেখতেই পেলে ডালের সাথে খাওয়ার জন্য একটু বেগুন ভাজা করলাম। আর এই ডালটার মধ্যে না কালো জিরে, শুকনো লঙ্কা আর বেশ কিছুটা রসুন ফোড়ন দিয়ে আর কি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। ওর মধ্যে একটু নুন, হলুদ, নামানোর আগে একটু মিষ্টি দিলাম, দিয়ে ডালটা বানিয়েছিলাম। তোমরা যদি ট্রাই করতে চাও করে দেখতে পারো। এই কুমড়ো ডাল মানে কুমড়ো শাক দিয়ে মটর ডালটা খেতে রসুন ফোড়ন দিয়ে ভীষণ টেস্টি হয়।
শুধু ডালটা আজকে ভালো না দেখে মানে দেখতে সেরকম হয়নি, মানে ঠিকঠাক আমার মন মতন হয়নি, যেরকমটা আমার মার হাতে খেয়ে এসেছি এতদিন ওরকমটা ঠিক দেখতে হয়নি। তবে ডালটা যদি ভালো হয় আরও খেতেও ভালো হয়, দেখতেও খুব সুন্দর হয়। তো এই হচ্ছে ব্যাপার, তোমরা যদি ট্রাই করতে চাও তো ট্রাই করে দেখতে পারো। আর তারপরে মাছের মাথা দিয়ে আলু দিয়ে তরকারি করলাম, আর এখানে দেখো মাছের তেল চচ্চড়ি করছি। তো তেল চচ্চড়ি তো হাজব্যান্ড খায় না, তো ওকে খাবার দিয়ে দিয়েছিলাম। ও মাছের মাথাও খায় না, ওকে ডিমের অমলেট করে দিয়েছিলাম একটা। আজকে আর ডিমটা ঝোলে দিইনি, ও বললো অমলেট খাবে, তো ওকে অমলেট করে দিয়েছিলাম। ডাল, বেগুন ভাজা, ডিমের অমলেট এই দিয়েও খেয়ে গেছে। আর সরি, খেয়ে যায়নি, নিয়ে গেছে। এখন তো সকালবেলা ওটস খায়, দুপুরবেলা ভাত নিয়ে যায়, রাতে রুটি খায়, একবেলা রুটি আর একবেলাই ভাত। আর সকালবেলা ওটস, কলা টলা এইসবই খেয়ে যায়। তো নিয়ে গেছে ওই, আর রাতের বেলা ওই খাবে। আর এখানে দেখো মাছের তেল চচ্চড়ি করে নিলাম। আর আমি কীভাবে মাছের তেল চচ্চড়ি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমে অল্প একটু তেলের মধ্যে পেঁয়াজ আর টমেটোটা একটু ভেজে নিয়েছি, তারপরে ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর বেগুনটা দিয়ে কিছুক্ষণ ভাজলাম। তারপরে মাছের তেলটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, পরিষ্কার করে নিয়ে ধুয়ে আর কি সবজির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যেই আর কি থেতো করে রাখা রসুন, একটু লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ সব দিয়ে ভালো করে আর কি কষাতে থাকলাম। কয়েকটা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষালাম। যখন তেলটা গলে গেল আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেল, নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে আর একটু কিছুক্ষণ কষিয়ে নামিয়ে নিলাম। তো দেখতেই পেলে মাছের তেলের কালারটা কীরকম হয়েছে। আর এই মাছের তেলটা খেতে আমাদের যে কী ভালো লাগে। আগে আমি বিয়ের পরপর খুব একটা ভালো বানাতে পারতাম না, কিন্তু আমার মা আর মাসি খুব ভালো মাছের তেল বানায়। তো মানে ট্রাই করতে 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 এখন হাত পাকাপোক্ত হয়ে গেছে। এখন মোটামুটি মাদের মতো না বানাতে পারলেও ওই সিমিলার কিছু একটা বানিয়ে ফেলতে পারি আর কি। তারপরে রান্নাবান্না কমপ্লিট করার পর কিচেনটা ক্লিন করে নিয়েছি। আর সকালের ব্রেকফাস্টে আজকে খেলাম পাউরুটি আর চা, সাথে করে একটা করে কলাও ছিল, বাট সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপর বাসন মেজে রান্নাঘর ক্লিন করে চলে আসলাম বাইরে কয়েকটা জামা কাপড় মেলে দিতে। সকাল থেকে ওয়েদারটা মেঘলা করে থাকলেও সকাল থেকে বৃষ্টি হয়নি, তো ভাবলাম জামা কাপড়গুলো ফেলে না রেখে ধুয়ে মেলে দিই, যতটুকু জল ঝরে যায় যাবে, তারপরে ঘরে মেলে দিলে শুকিয়ে যাবে। তো সেই মতনই জামা কাপড়গুলো বাইরে মেলে দিলাম। আর আগের দিনের বেশ কয়েকটা জামা কাপড় শুকনো ছিল, সেগুলোকেও ভাঁজ করে জায়গা মতো গুছিয়ে রাখলাম। তারপরে এখন আবার রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে এখন আগের দিন রাত্রিবেলা হাজব্যান্ড আর কি মাসকাবাড়ি বাজারটা নিয়ে এসেছিলো, তো সেইটা গুছিয়ে রাখবো, কারণ আজকে যদি গুছিয়ে না রাখি এটা পড়েই থাকবে, আবার কবে গোছানো হবে তার তো ঠিক নেই। তো সেই কারণে ভাবলাম আজকে রান্নাবান্না যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে, হাতে সময় রয়েছে বেশ কিছুটা। আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার দেখে না, বেশ ওয়েদারটাও মানে খুব একটা গরম না, ঠান্ডা ঠান্ডাই ওয়েদার আছে। তো ভাবলাম একবারে এই কাজটাও কমপ্লিট করে নিই। তো এখানে দেখো বসে পড়েছি। আমার বেশিরভাগ আজকে জিনিসপত্র কিছুই রিফিল করার নেই, কারণ এর আগের দিনের ব্লগেই তোমরা দেখেছো যে আমার যেগুলো এমার্জেন্সি দরকার হবে সেইগুলো আর কি হাজব্যান্ডকে দিয়ে আগেই আনিয়ে নিয়েছিলাম। তো সেইগুলো তো আগের দিনের ব্লগেই তোমরা দেখেছো, রিফিল করে রেখেছি। আর তোমাদেরকে বলছিলাম যে মাসের প্রথম দিকে না একটু মুদি দোকানে মানে দেরি হয়, অনেকজনের লিস্ট থাকে। তো হাজব্যান্ড দাঁড়িয়ে থেকে রবিবার দিনই করিয়ে নিয়ে এসেছে পুরো বাজারটা গুছিয়ে, কারণ ওয়েদার রিপোর্ট বলছিল যে নিম্নচাপ হবে, আবার বৃষ্টি শুরু হবে। তো ও বললো যে এখন যখন বৃষ্টি হচ্ছে না, তো এই কাজটা গুছিয়ে ফেলাই ভালো। তো বুধবার দিন রাত্রিবেলা হাজব্যান্ড দাঁড়িয়ে থেকে মুদি দোকান থেকে সমস্ত বাজারপত্র গুছিয়ে নিয়ে এসেছে। তো নিয়ে এসেছে যখন, এগুলোকে এখন আমি সব বড় বড় যে কন্টেনারগুলোতে আমার সারা মাসের বাজার গোছানো থাকে, সেই সব কন্টেনারগুলোতেই সব এখন ঢুকিয়ে রেখে দেবো। এখন এগুলো কিছুই লাগবে না। আর শুধু আটার কন্টেনারটা রিফিল করে নেব, আটাটা ঢেলে নেব, কারণ আটাটা বাইরে রাখাটাও মানে ঠিক হবে না। আর অনেকটাই আটা যেহেতু রয়েছে, আর আটার কন্টেনারটাও রিফিল করার দরকার ছিল, তো একবারে আটাটাকে ঢেলে কন্টেনারটা রিফিল করে রাখলাম। আর বাদ বাকি সমস্ত আর কি বড় বড় যে কন্টেনারগুলোর মধ্যে সারা মাসের আমার জিনিসপত্র থাকে সেগুলোর মধ্যে ঢুকিয়ে রেখেছি। আর যেখানে এই জিনিসপত্রগুলো থাকবে, মানে এই কৌটোগুলো থাকবে, সেই জায়গাটাকেও আজকে পরিষ্কার করে ফেলবো। তোমাদেরকে তো বলি আমি মাঝে মধ্যেই পরিষ্কার করে ফেলি, তাতে কি নোংরাটাও খুব কম হয়, আর ডিপ ক্লিনও খুব একটা প্রয়োজন পড়ে না। তো এইখানে দেখো কন্টেনারগুলোকেও একটুখানি মুছে নিচ্ছি। এটা প্রতি মাসে যখনই আমি মানে কন্টেনারগুলোতে মালপত্র রাখি, তখন একবার করে ভালো করে কাপড় দিয়ে মুছে নিই, ভিজা কাপড় দিয়ে, তাহলে কি পরিষ্কারও থাকে আর খুব একটা নোংরাও হয় না।
তো সেই মতনই দেখো এইভাবেই গুছিয়ে নিচ্ছি। তো আমি নিজে কতটা পারফেক্ট জানি না, তবে আমার সংসারের কাজকর্মগুলোকে আমি ভীষণভাবে পারফেকশনের সাথে করার চেষ্টা করি। আমার ভালো লাগে সংসার করতে, সংসারের প্রত্যেকটা কাজকর্ম আমার ভালো লাগে, তো সেগুলোকে মন দিয়ে মনোযোগের সাথে করার চেষ্টা করি। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার প্রত্যেকটা কন্টেনার ভালো করে মোছা কমপ্লিট হয়ে গেছে। এখন যেই জায়গায় আর কি কন্টেনারগুলো থাকে সেই জায়গাটাকে ভালো করে ঝাড় দিয়ে মুছে নেব। তোমাদের তো বলেছি আমার রান্নাঘরে ছোট ছোট আরশোলার ভীষণ উপদ্রব রয়েছে। যতই পরিষ্কার রাখো না কেন, ওপেন কিচেন হলেও আরশোলা হবে। আর এখন তো ক্যাবিনেট করা কিচেন, তো ক্যাবিনেট কিচেনে তো আরোই আরশোলার উপদ্রব বাড়ে। তো পুটু পটকার জন্য তো আমি সেরকম কিছু কেমিক্যাল ইউজ করতে পারি না, কারণ বুঝতেই পারো কেমিক্যাল দিয়ে ওদেরকে তাড়ানোর চেষ্টা করলে তো ওই মানে পয়জনটা পুটুদের শরীরেও চলে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ ওরা তো বাইরে এসে আর কি দেহত্যাগ করবে। তো সেইটাকে নিয়ে আমার পুটু পটকা খেলাধুলা করবে, তো ওই সব চিন্তা করেই আর কি ওই কোনো কিছু কেমিক্যাল জাতীয় দিতে পারি না। ওই ঘরে যে হোমমেড সলিউশনটা বানাই সেটা দিয়েই আর কি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তো যাই হোক, দেখতেই পেলে ওই জায়গাটা পরিষ্কার করে সমস্ত কৌটোকাঠিগুলোকে ওই জায়গায় ঢুকিয়ে দিলাম, মানে ওই তাকটার ভিতরে। আর আজকে ভাবছি যে ফ্রিজটার একটু ভালো করে মুছে নেব, আর ফ্রিজের পাশে যে ক্যাবিনেটটা রয়েছে সেটাকেও একটু মুছে নেব, কারণ শুক্রবার দিন হাজব্যান্ড বাজার করে আনবে। তো ফ্রিজের ভিতরটা তো আগের দিন পরিষ্কার করেছিলাম, তবুও ভাবছি আরেক দিন পরিষ্কার করতে হবে। বাইরেটা পরিষ্কার করা হয়েছিল না আগের দিনকে, তো আজকে বাইরেটা পরিষ্কার করে নিলাম। আর ফ্রিজের পাশে যেই ক্যাবিনেটটা রয়েছে তো এইটাকেও ভালো করে একটুখানি পরিষ্কার করে নিলাম। এখন বর্ষার সময় তো একটু মানে কাঠের জিনিস, যে কোনো কাঠের জিনিসেই দেখছি একটু কেমন যেন সাদা সাদা ছোপ ছোপ পড়ে যাচ্ছে। কাঠ বলো প্লাইউড বলো যাই বলো না কেন, কেমনটা সাদা সাদা ছোপ ছোপ দাগ পড়ে যাচ্ছে। তো সেইটা একটু ভালো করে পরিষ্কার করে মেনটেন করে না রাখলে পরে জিনিসটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর কি। তাই ফ্রিকুয়েন্টলি এগুলোকে একটু পরিষ্কার করা বা মোছামুছি করাটা ভীষণ দরকার। তারপরে চলে আসলাম বোনের ঘরে। তোমাদের তো আগের দিনের ব্লগেই বলছিলাম যে আগের দিন বুধবার দিনকে আমাদের বেডরুমটা ক্লিন করেছি, আজকে ছোট বেডরুমটা ক্লিন করব। ক্লিন বলতে কি ওই ডাস্টিং আর কি, বেড কভার চেঞ্জ করার কোনো ব্যাপার নেই, শুধু ডাস্টিংটাই করার দরকার ছিল। তো ডাস্টিংটাই ভালো করে করে নিচ্ছি। আর হ্যাঁ, তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম যে এই ঘরে আর কি সাপ ঢুকেছিল 2-3 সপ্তাহ আগে। তো তারপর থেকে না এই ঘরে জানলাটা কেউ না থাকলে আর কি খুলে রাখা হয় না। বোন চলে গেছে আর কি স্নান করতে, তো আমি বললাম জানলাটা বন্ধ করে রেখে যাস না, আমি এক্ষুনি যাবো তোর ঘরটা পরিষ্কার করতে। তাই জন্যই জানলাটা খোলা, তাও দেখতে পেলে যে লাস্টের যে পাল্লাটা ওটা বন্ধ ছিল, তো ওইটাকে খুলে নিলাম, নিয়ে ভালো করে জানলাগুলোকেও একটুখানি ঝেড়ে ঝুড়ে নিলাম। আর হালকা ফুলকা একটু দেয়ালের ঝুল তো ঝাড়া যাবে না বৃহস্পতিবার, ওই এদিক ওদিক আনাচে কানাচে একটুখানি ধুলো, ঝুল খুব একটা হয়নি, ওই ধুলো হালকা ফুলকা থাকে না, তো সেইগুলোই আর কি একটু ওই হ্যান্ড ডাস্টারটা দিয়ে ভালো করে একটু ঝেড়ে ঝুড়ে দিলাম, তাহলে কি ধুলোটা আর কি চলে যায়। আর এই কাজটা শুক্রবার দিন করলেও হতো, বাট শুক্রবার দিন আমার একটা কাজ রয়েছে, সেই কারণে শুক্রবার দিন এগুলো কিছুই করতে পারবো না, সকাল সকাল একটু বেরোতে হবে, সেই জন্যই আর কি। তো আজকেই সেই জন্য কাজটা যতটা এগিয়ে রাখা যায় ততটাই মঙ্গল। একা সংসার হলে যা হয় আর কি, সমস্ত দিকটা নিজেকেই ম্যানেজ করতে হয়, আর যেভাবে সুবিধা হবে নিজের সেইভাবেই সমস্ত দিক একা হাতে ম্যানেজ করার চেষ্টা করি। তো দেখো বিছানার পাশে যে 3 টায়ারের র্যাকটা রয়েছে, তো ওই র্যাকটা না ভীষণ আগোছালো হয়ে গেছিলো দেখলাম। তো ওখানে বেশ কিছু বইপত্র ছিল, তারপরে বোনের মেহেন্দির কিছু মানে হয় না কিছুটা খালি প্যাকেট রয়ে গেছিলো, তো সেই প্যাকেটগুলোকে আমি একটা ওই অনলাইন পার্সেলের একটা বক্সের মধ্যে ভরে রেখে দিয়েছিলাম, ওর মানে কখনো কোনো কাজে যদি লাগে। তো বক্সটা থেকে মেহেন্দি নিয়ে কাজকর্ম সেরেছে, কিন্তু বক্সটাকে আর জায়গা মতো রাখতে পারেনি। তো জায়গা না থাকলে না আমার খুব রাগ হয়। তো কি আর বলবো, কিছু বলার নেই, ওকে বলেও কোনো লাভ নেই। ও মানে ভীষণ কী বলতো, মানে বেখেয়াল আর কি, কাজ করবে কিন্তু বেখেয়াল। যদি বলি যে এই কাজটা এই সময় করবে, কিন্তু ওটা 2-3 বার বলার পরে তারপরে গিয়ে ওটা কানে গিয়ে পৌঁছায়। যাই হোক, আমি আর কিছু ওকে বলিনি, আমি আমার মতো করে সুন্দর করে গুছিয়ে রেখেছি, আমি ওকে কম বলি, নিজের কাজটা নিজেই করে নিই।
তো এই যে দেখো এঁকেছে এই কৃষ্ণ ঠাকুরটাকে, মানে খুব সুন্দর হয়েছে জিনিসটা, তোমাদের কতটা বোঝাতে পারলাম জানি না। তো এটা দেখছি এই পাশের মাল্টিপারপাস ডরটাতে রাখা, তো এটা তো একটু অড সাইড হয়ে যাচ্ছে, দরজা দিয়ে ঢুকেই দেখতে পাওয়া যাবে না, তাই জন্য আমি বিছানার পাশের ওই র্যাকটার ওপরে রেখে দিলাম। তারপর এই তো ড্রেসিং টেবিলটাকেও ভালো করে ডাস্টিং করে নিয়ে এখন মাল্টিপারপাস ডরটাকেও একটু ঝেড়ে নিচ্ছি। তো চলো কাজগুলো এগোতে থাকি, আর আগের দিনের ব্লগের বেশ কিছু কমেন্ট তোমাদের সাথে পড়ে শোনাই। বিউটিজ মেকওভার লাইফস্টাইল আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছো, আমার দিদা এক থালায় ভাত মেখে খাইয়ে দিত আমাদের ভাই বোনদের। হ্যাঁ গো, ছোটোবেলার যে স্মৃতিগুলো না, ওটাই সবচেয়ে সুন্দর এবং ভীষণই মধুময়। তো ওই সব দিনগুলো তো আর এখন ফিরে আসবে না। আমার মাও সেটা করতো, আমরা স্কুলে যেতাম যখন এক থালায় ভাত মেখে খাইয়ে দিত। তো ওই সব দিনগুলো সত্যিই আর ফিরে আসবে না। সুস্মিতা ভয়েস অফ ভাইবস আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো, খুব খুব সুন্দর লাগলো ভিডিওটি দিদিভাই। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবেই পাশে থেকো। জলি দিদিভাই তুমি কমেন্ট করেছো, একের পর এক প্রত্যেকটি কাজ খুব সুন্দরভাবে এবং মন দিয়ে করো, বোনটাকে মায়ের মতন দেখছি আদর যত্ন করো, আর কি সুন্দর করে খাইয়ে দিলে। ইলিশ মাছের ভাপা দেখতে অপূর্ব, খেতে তো খুব ভালো হয়েছে বললেই। পুটুসোনা কি সুন্দর টিপ পরে বসে আছে, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল, খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ দিদিভাই, তুমি প্রত্যেক দিন ব্লগে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমার কমেন্টটা পড়ে না আমার মনটা একদম ভরে যায়। খুব খুব ভালো থেকো তুমিও। আর আমার বোনটা আমার থেকে বয়সে অনেকটাই ছোট, তো প্রায় ধরে নাও 8.5-9 বছরের ছোট। তো ও বলতে পারো আমি ওর দ্বিতীয় মাই। ছোটোবেলা থেকে ও আমার ভীষণ আদরের, এবং সেইভাবেই আদর যত্নেই ওকে বড় করার এখনও অবধি চেষ্টা করে যাচ্ছি। সবই তো তোমরা দেখতে পাও, তোমাদের সাথে যতটুকু পসিবল আমি তো শেয়ার করার অবশ্যই চেষ্টা করি। এইভাবেই আমাদের ভালোবেসো, এইভাবে আশীর্বাদের হাতটা মাথায় রেখো, তবেই হবে। তুমিও খুব ভালো থেকো, সুস্থ থেকো। শান্তির ব্লগ অ্যান্ড রান্না আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছো, অনেক সুন্দর হয়েছে ভিডিওটা, ভালো লাগলো। অনেক ধন্যবাদ দিদিভাই, এইভাবেই পাশে থেকো। চন্দ্রিমা ভট্টাচার্য আইডি থেকে আমার এক বান্ধবী কমেন্ট করেছে, দারুণ লাগলো, শাশুড়ি মা কেমন আছে একদিন দেখাস। থ্যাংক ইউ রে, আমার শাশুড়ি মা ওই একই রকম আছে, আর ওনাকে দেখানোর মতন পরিস্থিতি তো এখন নেই। তো তাও তুই বললি যখন, যদি কখনো পসিবল হয় অবশ্যই ওনাকে দেখাবো। কিন্তু এরকম পেশেন্ট কি দেখাবো বল, সবসময় বিছানায় শয্যাশায়ী থাকে। ওনারও অস্বস্তি, আর আমারও মানে সবসময় ভিডিও করতেও ভালো লাগে না। ওনার ঘরে গিয়ে, একটা অসুস্থ পেশেন্টের ঘরে গিয়ে ভিডিও বানানোটা আমার একটু বিবেকেই বাধে বলতে পারিস। তো সেই জন্যই আর কি কোনো ভিডিও আমি ওনার ঘরের বা ওনার শেয়ার করি না আর কি। মামুনিস ব্লগ আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছো, তোমার ভিডিওটা খুব ভালো লাগলো, সংসারের সমস্ত কাজগুলো খুব সুন্দরভাবে করলে। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবেই পাশে থেকো। মৌসুমি ব্লগ জোন আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছো, অপূর্ব সুন্দর হয়েছে ভিডিওটা দিদিভাই, এইভাবে এগিয়ে যাও, ভালোবাসা অবিরাম রইল সবসময়, আমার পরিবারে আমন্ত্রণ রইল, এসো কিন্তু প্রিয় দিদিভাই। অবশ্যই দিদিভাই, তুমিও খুব ভালো থেকো আর এইভাবেই পাশে থেকো। শ্রেয়া তুমি কমেন্ট করেছো, পুটুকে টিপ পরে খুব ভালো লাগছে আমার, ইলিশ ভাপা দারুণ হয়েছে। থ্যাংক ইউ গো। নন্দিতা দিদিভাই তুমি কমেন্ট করেছো, ইলিশ ভাপা দেখতে দারুণ হয়েছে, আমার খুব ভালো লাগে ইলিশ মাছ। থ্যাংক ইউ দিদিভাই, আমারও ইলিশ মাছ ভীষণ প্রিয়। তোমাদের সাথে কমেন্টগুলো শেয়ার করতে করতে এদিকে দেখো আমার অনেক কাজই কমপ্লিট হয়ে গেল। ছোটো বেডরুমটা ক্লিন করে ভালো করে ঝাড় দিয়ে মুছে, তারপরে ঘরঠর মুছে স্নান করে বৃহস্পতিবারের পুজোটা সেরে নিলাম। আর এই যে দেখো আমার ঠাকুর ঘরটা কীরকম লাগছে দেখতে, অবশ্যই কমেন্ট করে জানিও। আমার গোপুসোনাকে আজকে জামা টামা পরিয়ে সুন্দর করে সাজানো হয়েছে, কেমন লাগছে অবশ্যই জানিও। তারপর আর কিছু ভিডিও করিনি, বিকালবেলা একটুখানি গেছিলাম হচ্ছে কাঁচরাপাড়া বিশাল মেগা মার্টে। তো মানে কি বলো তো, একঘেয়ে বাড়িতে বন্দি থাকতে থাকতে না, মানে মন মেজাজ না ভীষণ আর কি খারাপ হয়ে যাচ্ছে প্রতিদিন একই রকমভাবে, মানে সব কিছু পরিচালনা করতে করতে। তাই একটু হাওয়া বদল করার জন্যই, তাও রাত্রি 7:30 সময় গেছিলাম। তো অত রাতে আর বেশি ঘুরতেও পারিনি। তো এই কটা জিনিস কিনে নিয়ে চলে এসেছি। আর আমার মন ভালো করার মাধ্যম হচ্ছে আমার সংসারের জিনিসপত্র। তো দেখো সংসারের জিনিসপত্র বেশ কিছু উঠিয়ে নিয়ে চলে এসেছি। আর কি কি কিনেছি তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে মানে পিঠ পরিষ্কার করার যে ব্রাশগুলো হয় না, তো সেই ব্রাশ, তো এইগুলো অনলাইনেও পাওয়া যায়, তো ওখানে দেখতে পেলাম, নিয়ে আসলাম। আর এই বিস্কিটগুলো বিশাল মেগামার্ট যাই বা স্মার্ট পয়েন্টে যাই, গেলে পরে কিনবো তো অবশ্যই, একটার সাথে একটা
ফ্রি থাকে। তো এই হচ্ছে আমার বিশাল থেকে কেনাকাটা। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো সেটাও জানিও, লাইক এবং কমেন্ট করতে ভুলো না। দেখা হবে খুব তাড়াতাড়ি। সকলে ভালো থেকো। টাটা।